নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা এক কথায় জাস্ট অসাম। তো বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না, সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। তাহলে চলো আজকে সোজা ঘটনায় যাব। আজকের ঘটনাটা আসে মধ্যম গ্রাম থেকে। আমাদের মধ্যম গ্রাম থেকে দিদি ভাই ঘটনাটা শেয়ার করেন। দিদি ভাইয়ের সাথে মধ্যম গ্রামে একটা বাড়ি কেনাকে কেন্দ্র করে জীবনে অনেক রকম ভৌতিক ঘটনা তাদের সাথে কিন্তু হতে থাকে। এই জিনিসটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দিদি ভাই যেরকম ভাবে ঘটনাটা শেয়ার করেন ঠিক সেরকম ভাবে। দিদি ভাইয়ের নাম হচ্ছে ইয়াসমিন, ইয়াসমিন খাতুন। দিদি ভাই বলে, প্রথম যখন আমরা বিরাটিতে ভাড়া থাকতাম, তারপর আমার হাজবেন্ড বলল যে অনেক দিন তো ভাড়া থাকলাম, এবার আমরা নিজেদের জন্য একটা ফ্ল্যাট হোক, একটা বাড়ি হোক, কিছু বা ফাঁকা জমি কিনে আমরা বাড়ি করব। তো সেরকম ভাবে আমরা বোকারের মারফতে অনেক জায়গা দেখি, কিন্তু ঠিক মতো পছন্দই হচ্ছিল না কোনো জায়গা। তারপর এখন যেখানে এত সুন্দর রেডিমেড হাউস পাওয়া যায়, সেখানে ওই জমি কিনে আবার বাড়ি করব, একটা অনেক হ্যাপা। তো আমি আমার হাজবেন্ডকে বললাম, একটা কাজ করো, আমরা মধ্যম গ্রামে একটা টিভিতে দেখেছিলাম যে একটা জায়গার অ্যাড দিচ্ছিল। তো আমরা ওখানে গিয়ে খোঁজ খবর নিই, তো দেখলাম ওখানে সবকিছু ফ্ল্যাটটা পুরোটাই বুক হয়ে গেছে। তো ওখান থেকে যখন ফিরে আসছিলাম, হঠাৎ করে সন্ধেবেলা আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে, আমরা পরিবারে তিনজনই মানুষ, তো আমরা তিনজনই একসাথে যাই। তো আমরা চা খাচ্ছিলাম, তো আমি আমার হাজবেন্ড চা খেতে খেতে চায়ের দোকানের যিনি ছিলেন আঙ্কেল, ওনাকে বললাম যে আঙ্কেল, আমরা এখানে এসছিলাম, বাড়ি খোঁজ করছি, আপনার সন্ধানে কি কোনো বাড়ি বা ফ্ল্যাট এরকম কিছু আছে? তো সেই আঙ্কেল আমাদের বলল যে হ্যাঁ, মধ্যম গ্রামে তো অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট হয়েছে, তোমরা যদি চাও তাহলে আমার সাথে তোমরা অবসর টাইমে এসে যোগাযোগ করো, বা তোমরা আমার কাছে নাম্বারটা নিয়ে যাও, আমাকে ফোন করে বলো, তোমাদের সময় মতো আমি তোমাদেরকে কটা ফ্ল্যাট দেখিয়ে দেবো, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা যে মালিকের সাথে কথা বলে নিও। তো আমরা সেরকম ভাবে ওনার নাম্বারটা নিয়ে আসি সেই চায়ের দোকানের আঙ্কেলের। তারপর আমরা দেন বিরাটির বাড়ি ফিরে যাই। ওখানে গিয়ে আমরা 2-3 দিন পর আমার হাজবেন্ড বলল যে দেখো, আমরা একটা কাজ করি, ফাঁকা মাঠ বা ফাঁকা জমি কিনে ওখানে বাড়ি হয়তো মনের মতো করা যায়, কিন্তু ওখানে বাড়ি করতে গেলে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, তারপরে লেবার মিস্ত্রির ব্যাপার আছে। তার মধ্যে আমার হাজবেন্ডও উনি কিন্তু বাইরে পোস্টিং হয়, চলে যান, কখনো কখনো হয়তো কলকাতায় রয়েছেন, কখনো হয়তো চলে যাচ্ছেন জলপাইগুড়ি, কখনো হয়তো ত্রিপুরা, ওনার তো কাজের কোনো ঠিক নেই, উনি সরকারি চাকরি করেন। তো সেখানে গিয়ে অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো আমার হাজবেন্ড বললো যে তুমি একটা ইয়াসমিন কাজ করো, তুমি ওই চায়ের দোকানের আঙ্কেলকে মধ্যম গ্রামে একবার কল করে দেখো, ওনার সাথে একটু কন্ট্যাক্ট করি, দেন যদি আমাদের সম্ভব হয় তাহলে ওনার সাথে আমরা কটা ফ্ল্যাট দেখে নেবো। তো সেরকম ভাবে আমি ওই আঙ্কেলকে ফোন করলাম। তখন খুব ভালো করে মনে আছে, ফ্রাইডে ছিল, রাত 9টার সময়, আর এটা হচ্ছে 2023-এর ঘটনা বলছি, মানে কত বছরের। তো সেদিনকে ফোন করতে আঙ্কেল একদম একটা কলেই আঙ্কেল ফোনটা রিসিভ করেন। তো আঙ্কেল প্রথমে বুঝতে পারেননি, পরিচয় দিতে আঙ্কেল তখন বললো ঠিক আছে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা কালকে চলে এসো। তো আমি তখন বললাম কালকে তো শনিবার হবে না, সানডেতে আমরা ঠিক ওই ইভিনিং সময়টা আপনার দোকানে যাব, আপনি একটু কাছাকাছি যদি আপনার সম্ভব হয় আপনি একটু ফ্ল্যাটগুলো দেখিয়ে দেন, কারণ আমাদের খুব তাড়াতাড়ি একটা বাড়ি লাগবে। তো ওনার সাথে আঙ্কেলের সাথে কথা হয়, বললো ঠিক আছে। সেরকমই আমরা ঠিক সানডেতে আমি আমার হাজবেন্ড যাই। সেদিন আমার ছেলেকে নিয়ে নি, ও বাড়িতে ছিল। তো আমি আমার হাজবেন্ড গেলাম, যেতে উনি আমাদেরকে দুটো ফ্ল্যাট দেখালেন। একটা ফ্ল্যাট দেখালেন, ওখানে দেখলাম মোটামুটি কিছু মানে যে ফ্ল্যাটের মধ্যে লোকজন এসে গেছে, আর কিছুটা বুকিং আছে, এখনো তারা আসেনি। আর দেখলাম দুটো ফ্ল্যাট রয়েছে, কিন্তু আমাদের ঠিক পছন্দ হয়নি, সত্যি কথা বলতে খুবই ছোট রুমগুলো পছন্দ হয়নি। তো আমরা আঙ্কেলকে বললাম এক প্রকার আমাদের পছন্দ হয়নি, তো উনি আরেকটি পাশাপাশি আরেকটি আমাদেরকে ফ্ল্যাট দেখান, ওইটা আমাদের খুব পছন্দ হয়। কিন্তু ওই ফ্ল্যাটে আমরা দেখলাম যে এটা 5 থেকে 6টা
মানে ফ্ল্যাটের মধ্যে লোকজন আছে আর পুরো ফ্ল্যাটটা কিন্তু ফাঁকা, 4তলা ফ্ল্যাট, ঠিক আছে। তো আমাদের সত্যি খুব পছন্দ হয়, তো আমরা জাস্ট দেখে আসি। তো মালিকের সাথে উনি সেদিনকেই খুব ভালো, আমাদের সেদিনকে দিনটা ছিল, কারণ মালিকও সেদিনকে ওখানে ছিল প্রেজেন্ট, ঠিক আছে। ওনার সাথে কথা হয়, সবকিছু আমাদের কথার মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যায়। উনি নাম্বার আমাদের প্রোভাইড করেন, দেন বললে আপনারা কল করে যোগাযোগ করে নেবেন, জবে নেবেন সবকিছু প্রসেসিং, একটা তো 6 মাস 5 মাস তো লাগবে, তো আমি সবকিছু করে দেবো, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম, আপনারা চাইলে কালকেই কিন্তু ফ্ল্যাটে কিছু টাকা অ্যাডভান্স করে ঢুকে যেতে পারেন, পরে আপনারা প্রসিডিওর গুলো করে নেবেন। তো সেরকম ভাবে আমাদের সাথে পুরো একদম কমপ্লিটলি কথা হয়ে গেল ওই ফ্ল্যাটের মালিকের সাথে। দেন আমরা চলে আসি, আমরা ফোন করে পরের দিনকে বললাম যে নেক্সট আমরা মন্ডেতে আমরা আমাদের ফ্ল্যাটে ইন করে যাব, আর তারপরে যেইগুলো আমাদের করতে হবে কাগজপত্র সেগুলো আমরা ওখান থেকে আস্তে আস্তে করে নেবো, তবে টাকাটা আমরা হাফ দিয়ে দেবো। তো সেরকম ভাবে উনিও কিন্তু এগ্রি হয়ে যান, উনি বললেন ঠিক আছে। এইবার ঘটনাটা ঘটলো যেই দিনকে আমরা বলেছি যে নেক্সট আমরা মন্ডেতে ঢুকবো, মানে ফ্ল্যাটে আমরা ইন করে যাব। দেন আমার হাজবেন্ড বললো যে শনিবার ছিল তার আগের দিন, মানে সানডে তার আগের দিন, তো বললো যে চলো আমরা একটুখানি স্যাটারডেতে ইভিনিং এ আমাদের ফ্ল্যাট থেকে ঘুরে আসি, সোমবারে তো ঢুকবোই, চলো। তো চাবিও আমাদেরকে দিয়ে দেয়, তা আমরা বললাম ঠিক আছে। আর মালিক যখন এত ভালো, এত বিশ্বাস করে চাবি পর্যন্ত আগে হ্যান্ড ওভার করে দিয়েছে, তো সেখানে না নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা যখন যাই তখন আনুমানিক 5টা বাজে, ঠিক আছে, বিকেল 5টা। তো দেখলাম ওখানে আমাদের যে রুমটা রয়েছে ফ্ল্যাটের, ওর ঠিক পাশের যে রুমে লোকজন আছে, ফ্যামিলি রয়েছে মোটামুটি। উপরে দেখলাম আমাদের 3তলায় ছিল, 4তলা ফ্ল্যাট, আমাদের 3তলায় ছিল। 3তলায় দেখলাম মোটামুটি আমাদের ফ্ল্যাটে যেতে যেতে সামনে দুটো যে ফ্ল্যাটের রুম পড়ে, দেখলাম মোটামুটি লোকজন আছে, কিন্তু সবাই একটা কিরকম যেন নজরে দেখছে, যে নজরটা ঠিক আমাদের শোভনীয় লাগলো না। এবার আমি আমার হাজবেন্ডকে ওখানেই বললাম যেতে যেতে খুব আস্তে আস্তে যে আচ্ছা ওনারা এরকম করে তাকাচ্ছে কেন, আমরা তো ওনাদের প্রতিবেশী, তো এরকম ভাবে মানে তাকাচ্ছে না, মানে কিরকম একটা লাগছে, মনে হচ্ছে আমরা চুরি করেছি, আমাদের সন্দেহ চোখে দেখা হচ্ছে। তো আমার হাজবেন্ড তখন বলল যে হতে পারে এখানে সবাই বাঙালি আছে, তো আমরা যেহেতু মুসলমান, হতে পারে হয়তো আমাদের ওরা পছন্দ করছে না, মানে এইটা জাস্ট আমাদের মনের ধারণা। তো আমার হাজবেন্ড আমাকে বলল, তা আমি বললাম যে ও তাতে কি হয়েছে, এরকম জাত ভেদ নিয়ে এরকম করলে হয় নাকি, ওনারা হয়তো আমাদের সাথে কথা বলেনি, তো পরিচয় হয়নি, তার জন্য হয়তো পরিচয় হয়ে গেলে সবই আমরা প্রতিবেশীর মতো হয়ে যাব। তো বললো ঠিক আছে চলো এখন আমরা আমাদের রুমে যাই। তো আমাদের রুমে গেলাম, গিয়ে আমরা কিছু জানলা ঠাল্লা খুললাম, উইন্ডো গুলো খুলে বসলাম, বেশ খুব ভালো লাগছিল। দেখলাম কিছু লাইট আমাদের ওখানে এখনো পর্যন্ত সেট করতে হবে, কিছু কাজ এখনো টুকটাক রয়েছে, নিজেদের কাজ যেগুলো নিজেদের মতো করে নেবো, কারণ আমরা তো রেন্টে যাচ্ছি না, পার্সোনালি আমাদেরই ওটা। তো আমরা ভাবলাম এরকম করে ডেকোরেট করবো, এরকম করে ডেকোরেট করবো, আমরা নিজেদের মতো আলোচনা করে চলে আসি। তারপর আসার পর ঠিক সানডে গেল, সানডে পার হলো, মন্ডে আমরা মোটামুটি সবকিছু নিয়ে আমরা ওখানে শিফট করে যাই। মালিকও ছিল যখন শিফট করি, ওখানে শিফটিং করার পর মালিক চলে গেলেন। আমরা যখন যাই তখন কিন্তু আমরা হাফ টাকা ওনাকে করে দিই ডিপোজিট। তো উনি তাতে কোনো মানে রকম মনক্ষত হয়নি, উনি খুবই খুশি হয়েছেন, বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনাদের এখন থেকে নিজেদের ফ্ল্যাট, অসুবিধা নেই, যে টাকাটা আছে যেরকম চুক্তিপত্র হয় আমাদের মধ্যে সেরকম ভাবে দিয়ে দেবে, ঠিক আছে। এবার গেল ফ্ল্যাট কেনা পর্যন্ত সবকিছু ঘটনা। এবার বলি আসল ঘটনা, সেটা হচ্ছে আমাদের দিদি ভাই বলেন মোটামুটি ওই 12টার দিকে, বেলা 12টার দিকে সবকিছু শিফট করে নিই। তো আমরা চলে যাই, আমরা ভাড়া বাড়িতে ছিলাম, ওখান থেকে টাকা পয়সা সবকিছু ঠিকঠাক করে মিটিয়ে দিয়ে আমরা যাই। এবার নিজের ফ্ল্যাট, আনন্দ কতটা হতে পারে সেটা বলার আর বাকি রাখে না, প্রচন্ড মনে আনন্দ। তো আমি আমার মাকে ফোন করলাম, ফোন করে আমার মাকে বললাম, আমার মা থাকে হালিশহরে, তো মাকে বললাম যে মা আমরা আজকে নতুন ফ্ল্যাটে ইন করলাম, ঢুকে গেছি, তুমি কবে আসবে। তো আমার মা তখন বললো যে তোরা গুছিয়ে টুচিয়ে নিয়ে সবে তো গেলি, সপ্তাহখানিক পর আমি যাচ্ছি। তো আমার বাবাও, যে তোর মুদিখানা দোকান আছে, তো বললো তোর বাবাকে নিয়েই যাবো,
তোর বাবা চলে আসবে, আমি কদিন থেকে আসবো। তো আমি বললাম ঠিক আছে। এবার ঠিক সবকিছু গুছাচ্ছি, যেদিনকে যাই মায়ের সাথেও কথা হলো, মনটা প্রচন্ড আনন্দ, খুবই খুশি, এটা সবারই হয় ফিল, একটা নতুন নিজের বাড়ি হয়েছে। ঠিক রাতের বেলা ডিনার করব, তো আমার হাজবেন্ড বললো দেখো সকাল 12টা থেকে মানে বেলা 12টা থেকে তুমি অনবরত কাজ করছো, আর রাতের বেলা কিছু আলাদা করে রান্না করতে হবে না, আমি একটা কাজ করি, অর্ডার করে দিই। তো আমার ছেলে তখন বলে উঠলো যে বাবা আমি পিৎজা খাবো। তো আমাকে তখন আমার হাজবেন্ড বললো তুমি কি খাবে? তো আমি তখন বললাম আমি দাদা বৌদির বিরিয়ানি খাবো। তো আমার হাজবেন্ড বললো তাহলে আমিও বিরিয়ানি, দুটো বিরিয়ানি অর্ডার করি, ছেলের জন্য একটা পিৎজা অর্ডার করি। তো সেরকম ভাবেই আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করি। দেন রাতে কমপ্লিট করে আমরা সবাই শুতে গেলাম। তো যেহেতু দুটো বেডরুম ছিল, একটা বেডরুম আমার ছেলে পছন্দ করে নিয়েছে, একটু ছোট ছিল বেডরুমটা, সেটা ছেলের, আর যেটা মোটামুটি থাকার মতো সেই বেডরুমটা আমরা নিয়ে নিই। তো আমরা রাতের বেলা শুচ্ছি, ছেলের রুমে চলে যায়। এবার আমি ছেলেকে বললাম যে বাবু তুই কিন্তু তোর যে ডোরটা আছে ওইটা কিন্তু বন্ধ করবি না ভিতর দিয়ে, কারণ খোলা থাক, নতুন একটা বাড়ি, তোর কোথাও গিয়ে যেন এই কথাটা বলার মধ্যেও একটা কারণ ছিল, সেটা হচ্ছে নতুন জায়গা তো, নতুন ফ্ল্যাট, তো আমার কোথাও গিয়ে যেন একটা না মানে কিরকম একটা ফাঁকা ফাঁকা একটা আতঙ্ক লাগছিল প্রথম থেকে, যেটা আমি কাউকেই বলিনি, আমার হাজবেন্ডকেও না, ছেলেকেও না। আর আমার ছেলের বলে রাখি বয়স হচ্ছে 17 বছর। তো সেখানে গিয়ে আমি কাউকে বলিনি। এবার কেন বলিনি সেটা হচ্ছে, হতে পারে নতুন একটা জায়গা, নতুন বাড়ি, হতে পারে আমার মনের ভুল হতে পারে বা কিছু, আমি কিন্তু কাউকে কিছু বলিনি। আমার যেন দুপুর থেকেই মনে হচ্ছে যে এই যে ফ্ল্যাটটার মধ্যে, রুমটার মধ্যে রয়েছি, এই রুমের মধ্যে আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড ছাড়াও মনে হচ্ছে আমাদের সাথে অন্য কোনো জিনিস একটা প্রেজেন্ট আছে, যেন মনে হচ্ছে সে আমাকে ফলো করছে। বারবার আমি কাজের মধ্যেও বারবার আমার শুধু মনে হচ্ছে কেউ এইদিকে দাঁড়িয়ে রয়েছে, আবার হয়তো কাজ করছি দেখছি কিছুই না, আবার হয়তো মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখছে। এই জিনিসটা কিন্তু অনবরত আমার ওই ফ্ল্যাটে ঢোকার থেকেই কোথাও গিয়ে একটা মনের মধ্যে কিন্তু কাজ করছে, কিন্তু আমি এটা কাউকে বলিনি। তার জন্য আমি রাতের বেলা ছেলেকে বললাম। তো আমার হাজবেন্ড বললো কেন, ওর ডোরটা ভিতর দিয়ে লক করে দিয়ে শুক না, কি অসুবিধা আছে? আমি আমি তখন আমার হাজবেন্ডকে বললাম যে না না, নতুন জায়গা তো, খোলাই থাক না, যদি রাতের বেলা আবার ওর রুমে আমি যাই কোনো দরকার পড়ে তো ওর জন্য খোলাই থাক, তাতে কি হয়েছে? তো ছেলে বললো ঠিক আছে মা, আমি গেটটা লক করছি না, গেটটা ভিতর দিয়ে এমনি ভেসানো থাকবে। তা আমি বললাম ঠিক আছে। ছেলে শুতে গেল, আমরা শুয়ে রয়েছি। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে। তো আমি উঠে পা টিপে টিপে ছেলের ঘরে জাস্ট আমি দরজাটা একটু সরিয়ে দেখলাম ছেলে কিন্তু ঘুমাচ্ছে। তো আমি বললাম যাকে, ছেলের একদম যেখানে শুয়েছে পাশেই দেখলাম বালিশকে একটা কভার করেছে, সেইখানটা ঢাকা দিয়ে দেখি কার্টুন চালিয়ে রেখেছে, ওর মোবাইলে কার্টুন চলছে। তা আমি আবার ভাবলাম যে দেখো কার্টুন চলছে, এদিকে ঘুমোচ্ছে, এখন যদি আমি ফোনটা যদি মিউট করে দিই তাহলে পারে কিন্তু ওর ঘুম ভেঙে যেতে পারে। তো কখন ঘুমিয়েছে আমি তো জানি না, তো যাকে চলুক গিয়ে, একটা সময় হয়তো বন্ধ হয়ে যাবে। তো আমি আর সেটা কিন্তু অফ করিনি, মোবাইলে কার্টুন কিন্তু সমানে চলছে। তো আমি খুব স্লো, তো আমি আবার বেরিয়ে গিয়ে দেখলাম আমার হাজবেন্ডও হাঁ করে ঘুমাচ্ছে, মানে অঘরে ঘুম যাকে বলে ঘুমোচ্ছে। তা আমার কিন্তু ওই নতুন ফ্ল্যাটে গিয়ে সত্যি কথা ঘুম হচ্ছে না। আর শত আনন্দর মধ্যেও কোথাও যেন একটা মনের মধ্যে কোথাও একটা ছোট্ট বুকের কোণে একটা ভয় যেন আমার রয়েছে, কিন্তু সেই ভয়ের উৎস আমি কিছু পাচ্ছি না, ওরকম কিছুই হয়নি, কিন্তু একটা ভয় ভয় লাগছে। এইবার যখন 2:30 বাজে, আমি তখনও জেগে। তো আমি বললাম না, এবার একটু শুই, কারণ সকালবেলা উঠে তো আবার অনেক কাজ আছে, যদিও কালকে ছেলেকে তো স্কুলে পাঠাবো না, কিন্তু 2-3 দিন সময় লাগবে, কারণ ওর স্কুলে যেতে হবে, ওর গাড়ির ওখানে সবকিছু চেঞ্জ করতে হবে, তো একটু অসুবিধা আছে। তার জন্য দেখি 2 দিন পর যদি ওর বাবাকে বলবো নিয়ে যায় ভালো, নাহলে পরে কদিন পরই ওকে আমি পাঠাবো নেক্সট মন্ডে দিয়ে। তা আমি এসব মনে মনে ভাবছি, হঠাৎ করে ঠিক বাথরুমের মধ্যে মনে হলো যে জলের বালতিটা কেউ যেন লাথি মারল। হ্যাঁ, খুব জোরে বালতিটা উল্টে পড়ে যাওয়ার একটা শব্দ আসলো,
মানে যদি কেউ ফাঁকা বালতি, জল ছিল না বালতিতে, ফাঁকা বালতি যদি থাকে, কেউ যদি পা দিয়ে একটা ঝরে বালতির মধ্যে ধাক্কা মারে, বালতিটা যেরকম অবস্থায় পড়বে ঠিক আমি বুঝতে পারলাম বালতিটা ওরকম ভাবে পড়ে গেল। মনে হলো কেউ ধাক্কা মারলো বালতিতে জোরে। আমি একদম মানে সজাগ, আমি কিন্তু ঘুমাইনি, আমি পুরো সজাগ। আমি আওয়াজটা শুনি, শোনার পর সারা শরীর না ঝিমঝিম করে ওঠে, ঝিনঝিন করে ওঠে। একটা সময় গিয়ে আমার এত ভয় লাগছে, আমি তখন ভাবছি যে সকাল থেকে যেই ভয়টা আমি পাচ্ছিলাম আসলেও সেটা সত্যি না তো, এমন তো কেউ নেই আশেপাশে যে এরকম করছে। আবার ভাবলাম দূর, আজকে তো প্রথম আসলাম, অনেক কিছু হতে পারে, হয়তো বড় ইঁদুর আছে, হয়তো আমরা এসছি সাথে ইঁদুরও এসছে কোনো জায়গা দিয়ে, কি বিড়াল টিড়াল ঢুকেছে, মানে আমি হাজার রকমের তখন যেটা অবিশ্বাস্য সেগুলো আমি ভাবছি। আবার হয়তো কোনো সাপটা আসেনি তো, মানে অনেক কিছু, মানে 4 তলার উপর সাপ উঠবে 3 তলার উপর, মানে ভাবো, মানে আমার তখন অনেক ধারণা হচ্ছে। তো আমি আর দেখতে চাইনি, আমি আবার আমার হাজব্যান্ডের দিকে পাশ ফিরে শুয়ে রয়েছি। হঠাৎ করে কি বলবো, মানে আমি যে শুয়ে রয়েছি বেডের উপরে, তো আমার ঠিক ধার থেকে মনে হলো চাদরটা কেউ খামচে ধরে টানলো। আর আমি তো শুয়ে রয়েছি, চাদরটা টানার না একটা টান পেলাম, মানে কেউ যেন চাদরটাকে এক কোণ দিয়ে ধরে বিভৎস জোরে টানে। আমি বললাম কি হলো, আমি না সাথে সাথে উঠে বসি। ও মা, উঠে দেখি অবিশ্বাস্য জিনিস, সেটা হচ্ছে সত্যি একটা মানে 4 চৌকো বেডের মধ্যে শুয়ে থাকলে চাদরটাকে যদি কেউ ধরে জোরে টানে তো সেখানটা কি হবে, কুকড়ে যাবে, সরু হয়ে যাবে টান লেগে, ঠিক ওরকম হয়ে গেছে। আমি এই দৃশ্য দেখে আমি সাথে সাথে আরে একটা মুহূর্ত নষ্ট না করে আমি আমার হাজবেন্ডকে ডাকি। আমি যে তাড়াতাড়ি তুমি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমার হাজবেন্ড মানে ঘুমাচ্ছিল তো অঘরে হা করে, উঠে আমাকে বলছে কি হয়েছে ইয়াসমিন, তুমি রাতের বেলা এরকম করে ডাকছো কেন, কি হয়েছে, ভয় পেয়েছো? আমি বললাম দেখো এইটা কি। আমি বলছি কি, আমি বলছি দেখো চাদরটা কে যেন ধরে টানলো। বলছে কে টানবে, ছেলে তো ঘুমাচ্ছে। আমি বললাম ছেলে না, ঘরের মধ্যে কেউ আছে। বলছে কে আছে, ঘরের মধ্যে কে থাকবে, তুমি গেট লক করোনি? আমি বললাম গেট লক করেছি, তুমি বুঝতে পারছো না কে আছে বলছি। তখন আমার হাজবেন্ড বলছে যে দেখো যদি কিছু থাকে এখন তো কিছু করার নেই, সবে মাত্র আজকে প্রথম দিন ঘরে ঢুকেছি, আর এখন কি আছে না আছে আল্লাহর নাম নিয়ে চুপচাপ শুয়ে পড়ো, যা হবে কালকে সকালে। তো আমার হাজবেন্ড আমাকে বলছে ওইটা, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে চাদরটা দেখো এরকম কি করে হলো, যদি কেউ না থাকে চাদরটা ধরে টেনেছে জোরে। আমার হাজবেন্ড আমাকে বলছে তুমি হয়তো উঠতে গেছো, উঠতে গিয়ে তুমি ওখানটা ওরকম করেছো, হয়তো তুমি স্লিপ খেয়ে গেছিলে, চাদরটা নিচের দিকে ঝুলে গেছে, ওরকম হয়ে গেছে। ওকে আমি এক বুঝাচ্ছি, ও আমাকে আর এক বুঝাচ্ছে। আমি তখন বললাম দূর ছাই, যা পারো করো, বুঝতে পারবে, বলে আমি শুয়ে পড়ি। তখন প্রায় রাত 3টে প্রায় বেজে গেছে। আচ্ছা, ঘুমাচ্ছি, আমার তো কোনো মতো ঘুম হচ্ছে না, চোখের পাতা আমার লাগছেই না, এক জায়গায় হচ্ছেই না, কারণ যা আমি বুঝতে পারছি আমার অসম্ভব ব্যাপার ঘুমানো। তখন আমি চুপচাপ শুয়ে শুয়ে ভাবছি যে আমি বাড়িটা যে কিনলাম, ফ্ল্যাটটা আদৌ কি বাস করতে পারবো না, এখানে কারো কোনো অস্তিত্ব আছে যেটা জানি না, জানে আল্লাহ বাছাক, এইসব মনে মনে আমি শুয়ে শুয়ে ভাবছি। আমাদের ইয়াসমিন দিদিভাই বলে জানো সোনা বোন, সেদিন কোনো রকমে ভোরটা হয়, সেদিনকে সকালবেলা আমার হাজবেন্ড মানে প্রত্যেক দিনের মতো উনি একদম ফ্রেশ হয়ে টিপটপ হয়ে ওনার অফিসের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে অফিস চলে যান। ছেলে তখনও ঘুমোচ্ছে। ছেলেকে আমি গিয়ে ডাকলাম, তো সকালে স্কুল থাকে, তুই এখন মানে সকালেও পড়তে যায়, একবারে পড়ে ওখান থেকে ও চলে যায় স্কুলে। তো আমি বললাম কি রে, তুই অন্যদিন উঠে পড়িস আর আজকে এখনো ঘুমোচ্ছিস? তখন আমাকে ছেলে বলল মা আমার শরীরটা না খুব ভার হয়ে রয়েছে, জানো মা রাতের বেলা না অনেক রকমের আমার রুমের মধ্যে না আওয়াজ শুনছিলাম, তো তুমি বলেছিলে না যে গেটটা লক করবি না, তা আমি ভাবলাম বোধহয় তুমি ঘোরাঘুরি করছো, কোনো কারণে হয়তো এসছো, আমি আর চোখ খুলে দেখিনি, তো রাতে না আমার ঘুম হয়নি, শরীরটা খুব ভালো লাগছে মা। তখন আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মনে ওর পর থেকে না একটা ভয় বসে গেল যে আমি তো ঘুরিনি, আমি কিন্তু ছেলেকে সেটা বলিও নি যাতে ওনা ভয় পায়। তো আমি ভাবলাম যে নিশ্চয়ই এটা অস্বাভাবিক কিছু ঘটছে। যাই হোক গেল, তো ও শুয়েই রইলো। তখন সকাল 10টার দিকে সময়টা, আমি ফ্রিজে যা ছিল ওই আমার ভাড়া বাড়িতে সেগুলোই এনেছিলাম, তা রান্না করার জন্য কিছু মাছ কিছু সবজি সেগুলোকেই আমি কোনো রকমে রান্না করলাম। আমার হাজবেন্ডকে আমি
কল করলাম 11টার দিকে সকাল করে, বললাম যে বাড়ি ফেরার সময় সন্ধেবেলা কিছু বাজার করে এনো, সেরকম কিছু সবজি বা মাছ মাংস কিছু নেই। তো আমার হাজবেন্ড বললো যে ঠিক আছে। এবার আমি খুব ভালো মনে আছে চিংড়ি মাছ রান্না করেছিলাম, আর কোনো একটা সবজি করেছিলাম, আর ডাল ভাত করে আমি একদম ফ্রেশ হয়ে, আর সেই দিনকে কোনো কিছু আমি গোছাইনি, কারণ সত্যি কথা বলতে রাতভর ঘুম না হলে সকালবেলা শরীরটা চলে না, আমার সেরকমই শরীর চলছিল না, আর গা হাত পা কোথাও গিয়ে খুব দুর্বল লাগছিল। ওই জন্য আমি কাজ করে দুপুরবেলা স্নানটা সেরে নিয়ে আমি শুয়ে পড়ি। আমি ভাবলাম একটা ঘুম দিই, যেহেতু রাতে ঘুমাইনি, আর ওই চোখ খুলে খুলে টেনে টেনে সকাল দিয়ে কাজ করতে পারছি না, প্রায় রান্না করছি চোখ জুড়িয়ে আসছে। তো আমি শুয়ে পড়ি। তো শুয়ে শুয়ে ভাবছি যে এত বড় ফ্ল্যাটটা আমার দ্বারাই তো পসিবল না পরিষ্কার করা, তার জন্য এখানে একটা মেট রাখতে হবে, নাহলে পরে তো হবে না। তো দেখি কার সাথে কথা বলা যায় নাকি, নাহলে আমাদের যাদের বাড়ির মালিক, তো ফ্ল্যাটের মালিককেই বলবো যে একটা কাজের বউ দেখে দিতে, কারণ আশেপাশের লোক সেরকম ভাবে কেউ মেলামেশা করে না, যে যার মতো। তো তার জন্য আমি এই কথা ভাবতে ভাবতে এক প্রকার অঘরে ঘুমিয়ে পড়ি। আমার ছেলে কিন্তু ওইদিকে উঠে যায়, উঠে গিয়ে ওর কম্পিউটার নিয়ে বসে ওর ঘরে, ওর রুমে রয়েছে। তো আমি আমার কিন্তু ঘুমাচ্ছি। বিশ্বাস করবে না, আমাকে ইয়াসমিন দিদিভাই বলে, সোনা বোন, ঠিক যখন 4টে বাজে, আমি কিন্তু উঠিনি, আমার ছেলেও আমাকে ডাকিনি, ও কিন্তু খাইনি। 4টে বাজে খুব ভালো করে আমার একটা অনুভব হলো, সেটা হচ্ছে আমার হাতের মধ্যে, আমি একটা সাইড হয়ে শুয়ে রয়েছি তো, হাত মানে এরকম গায়ের উপর রাখা, আমার এরকম হাতের মধ্যে কেউ যেন নখ দিয়ে এরকম ভাবে আঁচড় দিয়ে চলে গেল, পরিষ্কার। আর এরকম করে নখ দিয়ে যে আঁচড়টা দিল, আমার সাথে সাথে হাতটা জ্বালা করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি যেহেতু দুপুরবেলা শুয়েছি, অনেকটা সময় আমি ঘুমিয়েছি, আমার ঘুমটা তখন কিন্তু হালকা হয়ে যায়। আমি তখন এক প্রকার উঠে হাতটাকে, উফ জ্বালা করছে বাবা। আমি ভাবলাম আমার ছেলে হয়তো করছে। আমি আবার শুয়ে শুয়ে এক সাইড হয়ে বললাম, বাবু আমি উঠলে কিন্তু পেটাবো, এরকম বদমাইশি করছিস তো, নিজে নিয়ে খেতে পারছিস না। বলে আমি চুপ করে আবার শুই, চোখটা আবার লেগে যায়। আবার ঠিক 5 থেকে 7 মিনিট পর ঠিক আমার পায়ের পাতায় ওরকম ভাবে খামচানোর মতো হালকা করে একটা আঁচড় দেয়। আমি সাথে সাথে উঠে বসি। উঠে আমি তখন বললাম, বাবু। যখনই বাবু বলে চিৎকার পারি, পাশের ঘর থেকে দেখলাম ছেলে ছুটে এসে বলল, মা কি হয়েছে, তুমি আমাকে ডাকলে? আমি তখন বললাম, এত বদমাইশি বুদ্ধি তোর আসে কোথা দিয়ে, তুই এক্ষুনি আমার সাথে কি করলি কাজটা, তারা বাবা আসুক। আমার ছেলে মাথায় হাত দিয়ে বলছে, তোমার সাথে আমি কি করলাম, আমি তো তোমার রুমে ঢুকিয়েনি, তুমি আমাকে বাবু বলে ডাকলে, আমি তোমার আওয়াজ শুনে ছুটে আসলাম, তোমার সাথে কি করেছি? আমি তখন ওকে বললাম, তুই কিছু করিসনি, আমার পায়ের মধ্যে কে খামচালো, আমার হাতের মধ্যে কে নখের আঁচড় দিয়েছে, দেখ তো, সত্যি সত্যি দুটো নখের আঁচড় পড়ে গেছে, হালকা করে টেনেছে। তখন ছেলে বলছে, মা তোমার নখগুলো কাটো, তুমি হয়তো শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো, আমি তোমার রুমেই আসিনি, তোমার নখে কে তোমার হাতে ওরকম ভাবে আঁচড় দেবে, হ্যাঁ তুমি না জেনে বাবাকে বলবে। বলে ছেলে দেখলাম রাগ করে চলে গেল। তা আমি আবার ওকে তখন বললাম, ঠিক আছে চল খাবি, চল ডাইনিং এ বস। বললো খাবো না। যাই হোক ওই সময় না আমি আর কিছু অত মাথায় রাখিনি। তা আমি যাই হোক ছেলের কাছে গিয়ে ওকে নিয়ে আমি আরো দুজনে খাই। তখন প্রায় 4:30 বাজে। খাবার পর আমি বসে রয়েছি সন্ধ্যাবেলা। তো আমার হাজবেন্ড আসলো, দেখলাম বাজার টাজার করে নিয়ে এসছে, 7টা 7:30টার মধ্যে চলে আসে, একটু তাড়াতাড়ি এসছে সেই দিন। তো আমার হাজবেন্ডকে আমি যেইগুলো হয়েছে রাত থেকে শুরু করে দুপুরে আমি সবই বললাম। আমার হাজবেন্ড তখন বলল যে, আচ্ছা তুমি তোমাকে রাতের বেলা বলেছিলে চাদরের বিষয়টা, আসলে আমি কাজের মধ্যে ছিলাম, আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে। তুমি একটা কাজ করো, তোমার মাকে একবার ফোন করে বিষয়টা বলো তো দেখি, তোমার মায়ের বাড়ির পাশেই তো তোমাদের একজন মল্লিক সাহেব থাকে, উনি যদি একটুখানি কিছু বুঝে বলতে পারেন। তো সেরকম ভাবে মাকে আমি সাথে সাথে ফোন করলাম। মা ফোন ধরলো, মাকে বলতে মা বললো, কি বলিস রে, সর্বনাশ করেছে, নতুন জায়গায় গিয়ে এরকম হচ্ছে, তোরা দেখে নিলি না? তখন আমি বললাম, মা তুমি দেখো না, নেওয়া হয়ে গেছে তো, এখন তো ½ টাকা দেওয়াও হয়ে গেছে, আর তুমি একবার শুধু দেখো, ওই আমাদের পাশের বাড়ি যে দাদা থাকে ওনাকে একটুখানি গুনিয়ে দেখো যে এরকম ফ্ল্যাটের মধ্যে কোনো রকম কিছু এরকম আছে নাকি। তো মা বললাম রাত 10টার সময় তোকে ফোন করছি। এবার রাত 10টা পর্যন্ত আমার যেন মানে কি বলবো, হাঁটা চলছে না, কি আমি শুনবো, মা আমাকে কি বলবে, এটা স্বাভাবিক হবেই, একটা ভয় কোথাও গিয়ে কাজ করছে। ঠিক মা 10টা 15 ফোন করলো।
ফোন করে বলছে যে ইয়াসমিন, কি বলতো, ওই বাড়িটা তোরা যদি ছেড়ে দিস তাহলেই ভালো হবে, ওখানে থাকিস না, ওখানে নাকি একটা আত্মার বাস। আমি বললাম আত্মার বাস? তখন বলছে হ্যাঁ, তুই একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ তো, তোদের ওই যেখানে থাকিস ফ্ল্যাটের পাশে আসে তো আরো লোক আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা কর যে এই ফ্ল্যাটে আগে কেউ ছিল নাকি। আমি বললাম না, মালিক বলেছে যে নতুন ফ্ল্যাট, এখানে কেউ ছিল না। আর এখানে কার সাথে কথা বলবো, কেউ তো সেরকম ভাবে কথা বলে না, আর কিরম ভাবে দেখে মা। তখন আমার মা বলল হয়তো তোরা যে জিনিসটা ভাবছিস সেটা খারাপ ভাবছিস, হতে পারে তোরা এসছিস, হয়তো ওরা ভাবছে তোরা সবকিছু জেনেই এসছিস, ওই জন্যই হয়তো তোদের দিকে ওরকম ভাবে তাকায়, তুই একবার যেচে পড়েই কথা বল না। আমি তখন বললাম কি বলছো মা? ওই মায়ের কথা শুনে না, সত্যি কথা বলতে পায়ের তলার যে মাটি সরে গেল, মানে আর ভালো লাগছে না। নতুন ফ্ল্যাটে দুদিনের মধ্যে সব আনন্দ শেষ। হাজবেন্ডকে বললাম, তখন আমার হাজবেন্ড বলল সকালবেলা পাশে যারা থাকে ওনাদের সাথে একবার আমরা গিয়েই কথা বলবো, ঠিক আছে? ওনারা মুখ তো ফিরিয়ে নিতে পারবে না, পছন্দ না হলে একদিনই কথা বলি। তো আমি বললাম ঠিক আছে, এবার রাতটা কাটলে তো ভালো। ও মা, রাতের বেলা খাওয়া দাওয়া করেছি, করে শুয়েছি, ঠিক যখন 12টা 15, রান্নাঘরে বাসনগুলো না মনে হচ্ছে কেউ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, দুম দাম করে শব্দ হচ্ছে রান্নাঘরে। আমার হাজবেন্ড, আমি আর আমার ছেলে, আমরা তিনজনে খাটের মধ্যে চুপ করে বসে রয়েছি, কেউ তো শুতে পারছি না, যেহেতু কানে শুনে নিয়েছি একটা আত্মার বাস, এখানে একটা আত্মা থাকে, আর কোনো রকম ভাবে নড়াচড়া করতে পারছি না, ভয়তে পুরো চুপ করে ওখানে বসে রয়েছি, কি করব। তখন আমার হাজবেন্ড বললো তুমি একটা কাজ করো, তোমার মাকে আবার ফোন করো। আমি বললাম এত রাত্রে? মা ঘুমিয়ে পড়েছে। বলে করো না। মাকে ফোন করলাম, মা ফোন তুললো দুবার। ফোন করার পর মা বললো কি হয়েছে বল। আমি বললাম মা রাতের বেলা এরকম হচ্ছে। মা বলছে দাঁড়া। মা উঠে পাশে যে আমাদের মল্লি সাহেব থাকেন ওনার কাছে যান, গিয়ে ওনাকে বলল, উনি ওখান থেকে কিছু কাজ করে দেয়, দিয়ে বলল যে যাও কালকে সকাল বেলায় যেন কোনো একটা ব্যবস্থা করে, কারণ ওরা ওখানে থাকতে পারবে না, আর নালে মালিককে চেপে ধরুক, মালিককে বলুক টাকা রিটার্ন করতে, নালে মালিকের নামে কেস করো, টাকা ডবল নাও, তোমাদেরকে একটা লাইফের রিস্ক তিনজনের, কেন ওখানে জেনে শুনে তোমাদেরকে এরকম ভাবে ছেড়ে দিল, ওই জন্য হাফ টাকা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, প্রথম থেকে চাবি দিয়ে দিয়েছে, তাই তো। যাই হোক, তারপরে রাতটুকুনি কোনো রকমে, তাও রাতের বেলা আওয়াজ কমেনি, কোনো রকম বাথরুমে আওয়াজ হচ্ছে, কোনো সময় ডাইনিং এ মনে হচ্ছে টেবিল কেউ ছুঁড়ে এক ধার দিয়ে আর এক ধারে সরিয়ে দিচ্ছে, হ্যাঁ, তারপর হাসির শব্দ, মানে অদ্ভুত একটা মানে অনুভূতি ওই ফ্ল্যাটে হচ্ছে। সকালবেলা 8টার সময় আমি আমার হাজবেন্ড উঠে পাশে যে যারা থাকে আমাদের পাশে ফ্ল্যাটে, আমি তাদের কাছে যাই, গিয়ে যখন রুমের কলিং বেলটা প্রেস করি, দেখলাম ভিতর থেকে একজন দিদি ভাই আসলেন, ওনারাই থাকেন। আসতে তখন বলছে হ্যাঁ বলুন, আপনারা তো পাশে এসছেন না। তখন আমরা বললাম হ্যাঁ দিদি ভাই, আমরা খুব বিপদে পড়েছি, সকালবেলা জানি এরকম করে কাউকে এসে বলাটা খুবই খারাপ দেখায়, তবুও খুব মানে প্রবলেমে পড়েছি বলে আসলাম, আপনারা যদি কিছু হেল্প করতে পারেন। তো বললো কি হয়েছে বলুন। তখন আমি বলতে যাব, তো ওনার হাজবেন্ড পাশের যে ফ্ল্যাটে ওনার হাজবেন্ড, ওনারা হিন্দু, ওনার হাজবেন্ড তখন বললো ভিতরে আসুন, ভিতরে এসে কথা বলুন, যতই হোক আপনারা তো প্রতিবেশী। তো আমরা ভিতরে গেলাম, দেখলাম ওনাদের ব্যবহার অমায়িক। তো তখন ওনারা সকালবেলা যেতে যেতে মানে জল, এমনকি চা বিস্কুট দিল, দেওয়ার পর মানে ব্যবহার, মানুষের ব্যবহার, ওনারা সত্যি মানে প্রথম দিন দেখে ভাবছিলাম যে কি ব্যাপার, কথা বলছে না কেন। যাই হোক, তখন ওনার হাজবেন্ড বললো দেখুন, আমার এখানে কোনো বাচ্চা নেই, আমার দুটো মেয়ে, আমার দুটো মেয়েই থাকে হচ্ছে আমার দিদির বাড়িতে, আমার এত বড় ফ্ল্যাট, আমার ফ্ল্যাটের মধ্যে আমি আমার ওয়াইফ দুজনে থাকি, আমার কোনো বাচ্চা কাচ্চাকে আমি এখানে রাখি না, কারণ আমি জানি না কেন আমার যখন এখানে আসি আজ থেকে 3.5 বছর আগে, তখন আমার দুটো মেয়ে বিকালবেলা খেলতে যেত, প্রায়শই দেখতো ওই যখন সিঁড়ি দিয়ে নামতো ওরাই দেখতে পেত, বলতো ওরা নাকি একটা বউকে দেখতে পায়, যে বউটা লাল রঙের একটা নাইটি পরে থাকে, পুরো লাল নাইটি, চুলগুলো ছাড়া থাকে, আর অদ্ভুত রকমের বিচ্ছিরি তার মুখটা, গায়ের রংটা খুব কালো, ওরা সেই জিনিসটা বারবার দেখতো। আর আমার একটি মেয়ের বয়স তখন ছিল 7 বছর, একটি 9 বছর, ওরা এতটাও ছোট বাচ্চা না যে একটা মানুষকে ওরা ভুল দেখবে। তো ওরা দেখতো, যতবারই দেখতো, আমি অনেকবার বলেছি
যখনই দেখবি আমাদেরকে বলবি, আমরাও দেখবো, কারণ আমাদের ফ্ল্যাটে ওরকম কোনো রকম মহিলা থাকে না। তো অনেকবার দেখার জন্য ছুটে এসে বলেছে, আমরা সাথে সাথে গিয়ে দেখেছি ওখান থেকে এত তাড়াতাড়ি কেউ কোনো জায়গায় নেমে চলে যেতে পারবে না। তো আমরা কাউকে আজ পর্যন্ত দেখিনি। তারপর আমার 2 মেয়ের উপরে অনেক রকম জিনিস ঘটতো, অনেক রকম। হঠাৎ করে দেখছি স্নান ঠান করে বাথরুম থেকে বেরোলো, ডাইনিং এ খাচ্ছে একসাথে, দেখছি ঘাড়ের এখান থেকে পুরো চেরা, নখ দিয়ে চিড়ে দিয়েছে, এখান থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। এরকম 1 দিন 2 দিন করতে করতে একদিন পা মুচকে গেল সিঁড়ি দিয়ে নামতে নামতে। একদিন কাঁদতে কাঁদতে এসে ছোট মেয়েটা বললো, বাবা বাবা আমাকে না কে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তারপর মেয়ে দুটোকে এখান থেকে সরিয়ে দিই। আমরা যতটা পারি এই এই ভিতরেই থাকি, আমরা মানে বেরোই না বাইরে, খুব কম বেরোলে 2 জন বেরোই, আর নাহলে পরে আমরা এখানে থাকি। আমি রিটায়ার্ড পার্সন। সেই হিন্দু পরিবার যারা আমাদের ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটে থাকতো তারা এই কথা বললো আপনাদের যে রুমটা অ্যাকচুয়ালি সেই রুমটাই হচ্ছে হন্টেড। এবার সেই যে রুমের মধ্যে একটা এন্টিটি থাকে, মানে একটা আত্মা মহিলার, সেই মহিলার আত্মাটাকে বেরিয়ে এখানে ঘুরতে দেখা যায়। এখানে আমরা পরে দেখেছি, এখানে যতগুলো ফ্ল্যাটের রুম রয়েছে, যতগুলো মানে বাড়ি রয়েছে, মোটামুটি সবাই ওই মহিলাকে দেখেছে। এমনকি সেই মহিলাকে ছাদের উপরেও দেখা যায় ঘুরতে। এখন সেই মহিলাটি কে, মহিলাটি কোথা থেকে এসছে, মহিলাটির সাথে কি ঘটেছে, এটা আমরা আজ পর্যন্ত 3.5 বছরে জানতে পারিনি। এমনকি বাড়ির যে মালিক এই ফ্ল্যাটের সব কিছু জানে। উনি অনায়াসে স্বীকার করেন যে আমি কিছু জানি না, কারণ উনি এখানে থাকেন না। এখন দেখুন, আমরা 3.5 বছর ধরে এখানে রয়েছি, ভিতরেই থাকি, সবকিছু মানিয়ে নিয়েছি, কারণ আমাদের এখন এই সময় এত আর্থিক অবস্থা ভালো নেই যে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব। আর এই জায়গা কে কিনবে, কে কিনবে? আর উল্টে অন্য কাউকে বিক্রি করতে গিয়ে পুলিশ কেস খাবো, তার জন্য এরকম ভাবে শুয়ে গেছি। আপনারা তো 1/2 টাকা দিয়েছেন বললেন, আমরা সব কথা বলি, তো ওনারা বললেন যে 1/2 টাকা দিয়েছেন, সেই মালিককে চাপ দেন, পুলিশ থানার কথা বলে ভয় দেখান, টাকাটা নিয়ে এখান থেকে সরে যান। এখানে না থাকাটাই ভালো, কারণ আপনার একটা ছেলে আছে, হতে পারে আপনাদের উপর না কোনো এফেক্ট হলেও সেই বাচ্চাটার উপর হতে পারে। তারপর এই কথা শোনার পর আমাদের ইয়াসমিন দিদিভাই বলে, সোনা বোন বিশ্বাস করবে না, মাথার ছাদ পুরো সরে গেল, পায়ের তলার মাটি সরে গেল। তারপর সেই মালিককে চাপ দিয়ে, সেই মালিক এত পাজি, কোনো মতে কমিউনিকেট করছিলই না, অনেক প্রেসার ক্রিয়েট করে পুলিশ থানা পার্টি ধুমকি দেখিয়ে তারপর আমাদেরকে ওই 50%-এর মধ্যে 25% টাকা রিটার্ন করে, 25% টাকা দিলই না। আমরা ওই নিয়ে যেহেতু পুরো দেওয়া হয়নি বলে টাকাটা বেঁচে যায়। এটাই ছিল আমাদের ইয়াসমিন দিদি ভাইয়ের, আজকে তোমাদের কাছে শোনালাম। সত্যি একটা ঘটনা মধ্যমগ্রাম থেকে, কিরকম লাগলো অবশ্যই জানিও। আর যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা আমাকে হাই লিখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের সাথে কথা বলে নেবো। তোমাদের ঘটনা থাকলে শেয়ার করো। আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ঘটনাটা বন্ধু বান্ধব, তোমাদের প্রিয় মানুষ, ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঘটনাটা শেয়ার করে দাও। আর লাইক কমেন্টস করতে একদম ভুলবে না। কিরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আজকে যাব, যেতে যেতে বলবো, প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আবার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেল করেও তোমরা ঘটনা শেয়ার করতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10।